সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি 21শে বই মেলায় বাংলা একাডেমির ভিতরে। এখানে আমরা কথা বলবো এখন বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট আসাদ পারভেজ সাহেবের সাথে। উনি পিস প্রেস অ্যান্ড পাবলিকেশনসের স্বত্বাধিকারী। আপনারা অপেক্ষায় থাকুন, আমরা ওনার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার যে বইগুলো, আপনার লিখিত যে বইগুলো, অনেকগুলো বই দেখছি আমি, একটা একটা করে দেখছি। এটা হলো খালেদা জিয়ার উপরে, তারপর হলো এটাকে হিন্দুস্তান হিন্দুত্ববাদ, ধর্মীয় বিদ্বেষমূলক, এটাও খালেদা জিয়ার উপরে। আর কি বই? আপনার কাশ্মীর কার, আপনার না আমার। এরপরে আছে আপনার এখানে ফিলিস্তিনের বুকে ইসরায়েল। এরপর আছে আপনার বাংলাদেশের সীমানার প্রত্যেকে আমরা বাংলাদেশি বাঙালি, এই একটা বই, এটাও ভালো, যুগ উপযোগী বই ওগুলা। জানার অধিকার। এরপর আছে আপনার জানার অধিকার, জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে, এগুলা আমাদের সবার জানার প্রয়োজন। তো জনাব, আপনার বইগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে। এটা যুব উপযোগী বই। আপনি আপনার বইগুলোর ব্যাপারে কিছু একটু বলুন। আমি তো একজন লেখক মানুষ। দীর্ঘদিন থেকে আমি বিভিন্ন জাতীয় পত্রিকায় গুরুত্ব একটা উপসম্পাদকীয় কলাম লিখে আসছি, যেমন নয়া দিগন্ত, দিনকাল, সংগ্রাম, কালের কণ্ঠ, ইনকলাব, ইত্তেফাক, যুগান্তর, সমকাল, এগুলিতে। এই জিও পলিটিক্সের উপরে লিখতে লিখতে আমার মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে স্থায়ীভাবে মানুষের জন্য কিছু করতে হলে আমার চিন্তা, আমার ধ্যান এবং ধারণাগুলোকে শেয়ার করা দরকার, আকারে মানুষের মধ্যে নিয়ে আসতে হবে। এতে করে আমি প্রথম খুব হালকা করে একটি বই লিখেছিলাম, ফিলিস্তিনের বুকে ইসরায়েল। এটি এই পিস প্রেস অ্যান্ড পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছিল 2015 সালে। অতঃপরে এই বইটিকে গার্ডিয়ান পাবলিকেশনস আরও বড় আকারে বাজার নিয়ে আসছিলেন। আপনারা জানেন গার্ডিয়ান পাবলিকেশনস দেশের একটা নাম প্রতিষ্ঠান। তাদের ওখান থেকে আমার দুটি বই এসেছে। একটি হলো ফিলিস্তিনের বুকে ইসরায়েল, যেটি পৃথিবীর মূল যে তিনটি ধর্ম, এক স্রষ্টাবাদী, ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি, যারা প্রত্যেকে একজন রবকে মানে। কেউ আল্লাহ বলেন, কেউ জিউস বলেন, কেউ গড বলেন। তিনটি ধর্মের কাছে জেরুজালেম, ফিলিস্তিন, আল-আকসা পবিত্র ভূমি, প্রত্যাশার ভূমি, প্রতিশ্রুতি ভূমি, পবিত্র নগরী। এখানে রক্তপাত নিষিদ্ধ, অথচ এখানে দীর্ঘদিন থেকে রক্তপাত চলমান। এই রক্তপাতটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে? আপনারা জানেন পৃথিবীতে 2000 বছর যাবৎ যাযাবর জনগোষ্ঠী হিসেবে ইহুদিদের বসবাস। তাদেরকে রোমান সম্রাট অত্যাচার করেছে, বেবিলনের সম্রাট নেবুচাদনেজার তাদেরকে বন্দী করেছে। ওরা 70 খ্রিস্টাব্দের পরে টোটালি ফিলিস্তিনে ছিল না। ইসলাম তো আদম থেকে শুরু হয়েছে, কিন্তু ইসলাম যে আনুষ্ঠানিকতা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে আনুষ্ঠানিকতা পৃথিবীতে হয়েছে 670 সালে, তারও আগে ইহুদি জনগোষ্ঠী ফিলিস্তিন থেকে বিতাড়িত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতন হয়েছেন, এবং সেটা হয়েছে খ্রিস্টান সম্প্রদায় দ্বারা। 2000 বছরের যাযাবর জনগোষ্ঠী আধুনিক পৃথিবীতে যখন জার্মান জাতি হিটলার দ্বারা, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা, সোভিয়েত ইউনিয়নের জাত সাম্রাজ্য দ্বারা নিপীড়ন, নির্যাতনের শিকার, তখন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের এই যে জেরুজালেমের, এই ফিলিস্তিনের যারা আদি জনগোষ্ঠী মুসলিম যারা, তারা এদেরকে বুক আগলে নিয়েছিল, জায়গা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল। কিন্তু
সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে আজকে এই জনগোষ্ঠী অর্থাৎ যারা আশ্রয়হীন ছিলেন তারা আজকে এখানের বনেদি পরিবার সেজেছে। তাদের আশ্রয়দাতাদেরকে অর্থাৎ ফিলিস্তিনের আদি জনগোষ্ঠীকে তারা আজকে ফিলিস্তিনের মাতৃভূমি থেকে বিতাড়িত করেছে। এরা এখন পৃথিবীতে সবচেয়ে মাজলুম জনগোষ্ঠী। জেরুজালেমের আল-আকসা চত্বরের এই পবিত্র নগরীর কি হবে, সেই বিষয়টার আদি অন্ত বিশদ আকারে ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরা হয়েছে ফিলিস্তিনের বুকে ইসরায়েল নামক এই বইটিতে। এর বাহিরে আমরা জানি আমাদের পাহাড় বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা। বাংলাদেশের এই যে বাংলাদেশি জনগোষ্ঠী, তাদের ইতিহাস হচ্ছে ৫,০০০ বছরের। এরই এই বাংলাদেশের আদি জনগোষ্ঠী ২০০ থেকে ২৫০ বছর আগে বার্মার অত্যাচারে আরাকান থেকে নিপীড়ন এবং নির্যাতন হয়ে মাইগ্রেটেড হয়েছে কিছু জনগণ। এরই আমাদের পাহাড়ি জনপদে বার্মা, ত্রিপুরা, খেয়াং, খুকি এই ধরনের 11টি জনগোষ্ঠী ওখানে বসবাস রয়েছে। এরা ইন্ডিজিনাস পিপল না, অ্যাবরিজিনাস পিপল না, এরা মাইগ্রেটেড পিপল। তারা আগত জনগণ, তারা এই জনগোষ্ঠীতে তারা এসে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা তাদেরকে জায়গা দিয়েছি, আমাদের সংবিধান তাদেরকে উন্মুক্ত করে দিয়েছে, আমাদের আর তাদের অধিকার সমান করেছে। তারা সমতলে এসে সম্পত্তি ক্রয় করতে পারে, বাড়ি করতে পারে, ঘর করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আন্তর্জাতিক একটি চক্রান্তের কারণে সমতলের জনগোষ্ঠী সেখানে অবাধে চলাচল করতে পারে না। আপনারা অবাক হবেন, কোনো কারণে যদি আমরা এই পাহাড়ের এই ক্ষুদ্র নিগোষ্ঠীদেরকে আদিবাসী ডিক্লারেশন দিয়ে থাকি, তাহলে এটা নির্ঘাত দ্রুত সময়ের মধ্যে স্বাধীন হয়ে যাবে। কেন? আন্তর্জাতিক চ্যাপ্টারে স্পষ্ট বলা হয়েছে, কোথাও যদি আদিবাসী জনগোষ্ঠী থাকে এই ধরনের পাহাড়ে, তাহলে সেখানে তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে বর্ডার থাকবে, যদি একই জনপদ একই জনগোষ্ঠী হয়, আলাদা জনপদ একই জনগোষ্ঠী হয়, একই ভাষা হয়, তাহলে বর্ডার উন্মুক্ত থাকবে এবং ওখানে খনিজ সম্পদ আহরণ করা যাবে না। এটা তো সম্ভব না। এটা বাংলাদেশের ল্যান্ড, ওরা ক্ষুদ্র নিগোষ্ঠী, আগত জনগোষ্ঠী, মাইগ্রেটেড পিপল, বাট তারা আমাদের ভাই, তারা সমান অধিকারে বাংলাদেশে বসবাস করে। তারা কখনো আদিবাসী হতে পারে না, আদিবাসী আমরা। সেই সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে আমার এই বইটিতে। বাংলাদেশের সীমানার প্রত্যেকেই আমরা বাংলাদেশি, বাঙালি। আমরা জানি পৃথিবীতে ভূস্বর্গ খ্যাত একটি জায়গা রয়েছে, কাশ্মীর। এই কাশ্মীর ইতিহাস দীর্ঘমেয়াদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে চলমান, তখন এটা অকস্মাৎ তার স্বাধীনতা হারায়। ভারত তাকে কুক্ষিকৃত করে, দখলে নেয়। ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী নেহরু আন্তর্জাতিকভাবে বলেছিলেন 10 বছর পরে তাদের একটা ভোট হবে, ওই ভোটের জনগণ যা চাইবে তা হবে। দুঃখের বিষয়, 70 বছর গত হয়েছে, সেখানে কোনো ভোট নাই। স্বাধীনতার ব্যাপারে এই জনগোষ্ঠীকে কি পরিমাণ নিপীড়ন করতেছে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভারতের 11.5 লক্ষ সেনাবাহিনীর মধ্যে 8.5 লক্ষ সেনাবাহিনী কাশ্মীরে অবস্থান করে। এদের কণ্ঠরোধ করা হয়েছে, এদের স্বাধীনতাকে কুক্ষিগত করা হয়েছে। এই কাশ্মীরটা অ্যাকচুয়ালি কার, এটার মূল মালিকানা কাদের, সেই বিষয়ে লেখা হয়েছে কাশ্মীর কার বইতে, অনন্যা পাবলিকেশনস থেকে প্রকাশিত আমার এই বই। কাশ্মীর কার, অনন্য প্রকাশনী না? আমরা জানি পৃথিবীতে মসজিদ বা মন্দির করতে চায়, কে দেবতাকে নিজ হাতে রূপ দিয়ে আবার লাথি মেরে মেরে জলে ডুবিয়ে মারতে চায়। আবার অনেকে আছে অবশ্য মন্দির ভেঙে মসজিদ করতে চায়। আমি এগুলার বিরোধী। আমি সাম্যের পৃথিবী দেখতে চাই, নব এক পৃথিবী দেখতে চাই, যেখানে প্রতিটি মানুষ বসবাস করবে শান্তিতে, নিরাপদে, উদার মনে। আমার এমন কোনো স্বাধীন চিন্তা চেতনা, অন্যের কোনো ব্যক্তিগত চিন্তা চেতনায় যাতে হস্তক্ষেপ না হয়, আমি এমন বিশ্বাসী। আমি স্বপ্ন দেখি আগত একটা পৃথিবী, যে পৃথিবীতে সকল জনগোষ্ঠী বসবাস করবে তেমনভাবে যেমনভাবে আমার সন্তান আমার ঘরে বসবাস করে। আমি চাই পৃথিবী সাম্যর হবে। পৃথিবীতে যে নষ্ট মানসিকতা, উন্মাদ যে মানসিকতা, উদার চিন্তার যে কণ্ঠরোধ করা হচ্ছে,
মসজিদ ভাঙে মন্দির করার যে চিন্তা চেতনা লালিত হচ্ছে, এই ধরনের কিছু প্রেক্ষাপট পৃথিবীর কিছু রাজনীতিবিদ দ্বারা হচ্ছে। এদের উত্থানটা হয়েছে আরএসএসের মতো কিছু সংগঠনের হাত ধরে। যেমন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদী সাহেব, তিনি যদিও ভারতের প্রধানমন্ত্রী, অ্যাকচুয়ালি ওনার উত্থান হলো একটি জঙ্গি সংগঠন থেকে। আমরা স্বপ্ন দেখি এই ধরনের মানুষের বিদায় হবে, বিশ্ব মানবতা হবে। এ ধরনের বিষয় নিয়ে আমি একটি বই লিখেছি, উগ্র হিন্দুত্ববাদ। এটি কোনো হিন্দুর বিরুদ্ধে না, এটা হলো ওই সকল মানুষের বিরুদ্ধে যারা মসজিদ ভেঙে মন্দির করতে চায়। উগ্র হিন্দুত্ববাদ, যারা হাজার হাজার বছরের পুরাতন, শত শত বছরের পুরাতন মসজিদের নিচে মন্দিরের ঘণ্টা খোঁজে, তাদের বিরুদ্ধে, কোনো হিন্দুর বিরুদ্ধে না। আমার একটি বই রয়েছে, এরাও তো জঙ্গি। জানার অধিকার, যেখানে পৃথিবীর নানা মাজলুম জনপদের মুসলিম জনগোষ্ঠীর কথা বলা হয়েছে। এখানে উইগুরের কথা বলা হয়েছে, জানার অধিকার। ওখানে ডেমোক্রেসির কথা বলা হয়েছে, গণতন্ত্রের অবজ্ঞা করে শেখ হাসিনা কী ধরনের আচরণ বাংলাদেশে করেছে সেই ধরনের বিষয় এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এটি অনন্যা পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। আমার সর্বশেষ যে বইটি প্রকাশিত হয়েছে সেটি জুলাই 2024 প্রকাশিত হয়েছে, বাংলাদেশের এক মহিষী নারীকে নিয়ে, যার স্বামী ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীর খেতাবপ্রাপ্ত সেনা কর্মকর্তা, যার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, পাক হানাদার বাহিনী থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি বহুদলীয় গণতন্ত্রকে বিকশিত করেছেন মানুষের জন্য। এই বয়োবৃদ্ধ মহিষী নারীর চিকিৎসার যে অবহেলা হয়েছে, ত্রুটি হয়েছে, তাকে যে এই 2টি মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার 16 বছরের অপশাসনে কতটুকু নির্লজ্জকর গণতন্ত্রকে হত্যা করেছেন, মানুষের উপরে জুলুম করেছেন, 18 কোটি মানুষের কণ্ঠরোধ করেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে তছরূপ করেছেন, পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে নতজানু করেছেন। তার সর্বোৎকৃষ্ট উদাহরণ যে উনি আদালতকে অসাংবিধানিকভাবে ব্যবহার করে খালেদা জিয়াকে একটি অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত করেছেন, তাই তার যথেষ্ট উদাহরণ। এই মহিষী নারীর চিকিৎসাতে কী ধরনের ত্রুটি হয়েছে, তার প্রতি কী ধরনের জুলুম করা হয়েছে, তার চিকিৎসাটা বাংলাদেশে অদজেই সম্ভব ছিল না, তার জন্য যে উন্নত চিকিৎসা বাধ্যতামূলক ছিল, এবং কেন তাকে বিদেশে পাঠানো হয় নাই। অ্যাকচুয়াল যে শেখ হাসিনার প্রধানতম ভয় হলো খালেদা জিয়াই, কারণ খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শকে অন করেন, বাংলাদেশের মাস পিপল যেটা ধারণ করেন। খালেদা জিয়া ওই মানুষ যিনি পৃথিবীর প্রথম, বাংলাদেশের প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়া ওই মানুষ যিনি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে, বাংলাদেশের ধর্মতত্ত্বকে, ধর্মীয় সংস্কৃতিকে, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে, বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখাকে, সীমান্ত নীতিকে, বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তাকে, টোটালি জনজীবনকে এমন একটি জায়গায় নিয়েছিলেন যা পৃথিবীর মাঝে অনন্য নজির স্থাপন করেছিল। এক কথা হলো খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রতিচ্ছবি, অর্থাৎ বাংলাদেশ মানিয়ে খালেদা জিয়া এদেশের জনগণের হৃদয়ের মণি, চোখের মণি হয়ে উঠেছেন খালেদা জিয়া। এই মহিষী নারীকে কারান্তরীণ করে জুলুম এবং নির্যাতন করার কারণে এদেশের আপামর জনগণ যে শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, কোন পর্যায়ে সোচ্চার হয়েছে, এত সোচ্চারের পরও কেন খালেদা জিয়াকে মুক্ত করতে পারে নাই বিএনপির কি ভুল ছিল? তথাপি শেখ হাসিনা বাংলাদেশে 14-18-2024 ভোট কিভাবে করেছে? দিনের ভোট রাতে করেছে, বহু কেন্দ্রে মৃত মানুষের ভোট কাস্ট করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দেখিয়েছে বহু কেন্দ্রে 100% অধিক ভোট সংগ্রহ হয়েছে। এছাড়া বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে, হাবিবুল আউয়াল কমিশনকে কতটা বিপদে নিয়েছে। একই সাথে বাংলাদেশের যেই আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করেছেন, তিনি সচিবালয়কে কুক্ষিগত করেছেন, ওনার চাকরে পরিণত করেছেন বাংলাদেশের আমলাতান্ত্রিক এই অঞ্চলটিকে।
তথাপি বাংলাদেশের পুলিশকে উনি যে পেটুয়া বাহিনীতে রূপান্তর করেছেন, ছাত্রলীগ যুবলীগকে মানুষ হত্যার জন্য অস্ত্র তুলে দিয়েছেন, সেই সমস্ত বিষয় এই বইটিতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। একই সাথে একটি জালিম জুলুম অত্যাচারিত সরকার তার অত্যাচার যখন শেষ পর্যায়ে পৌঁছে, তখন তিনি জানতে পারেন না, বুঝতে পারেন না তার এই অপরাধটুকু কোন পর্যায়ে পৌঁছেছে। কারণ যারা অপরাধী তারা নিজেদের সিংহাসনে বসে মনে করেন যেই তারাই বিশ্ব নেতা, তারা মানুষের কষ্টের কথা এবং সোচ্চারের কথা, আন্দোলনের কথা অনুধাবন করতে পারেন না। একইভাবে শেখ হাসিনা করতে পারেননি, উনি যেই এটা অনুধাবন করতে পারেননি। এতে করে ওরা যে বিদায় হবে, সেই বিদায় যে লজ্জাকর হবে এবং সেই বিদায় যে শোচনীয় হবে, আওয়ামী লীগের এই বিদায় বাংলাদেশের মানুষ এমন এক পর্যায়ে নিয়ে করবে যার ফলশ্রুতিতে শেখ হাসিনা যে পালিয়ে যেতে হবে, তার এই পালানোর কারণে বাংলাদেশে তার সাধারণ কর্মীরা যেই লাঞ্ছিত হবে, বিপদের মধ্যে পড়বে এবং আওয়ামী লীগ আর যে বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবে না, হারিয়ে যাবে। 1971 থেকে 1975 জাসদের যে পরিণতি হয়েছে, একই পরিণতি যে আওয়ামী লীগের হবে, সেই সমস্ত বিষয় এই বইতে সার সংক্ষেপে তুলে ধরা হয়েছে। সুন্দর ব্যাপার। আপনার এই বইগুলো আসলে আমাদের এই সমাজের অত্যন্ত প্রয়োজনীয় বই। আমরা অনেকেই অনেক কিছু জানি না, এগুলো পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো। মূলত আমি যে বইগুলো লিখে থাকি সেগুলো জিও পলিটিক্সের উপরে, ধর্মতত্ত্বের উপরে। আমার বইগুলোর ভাষা খুবই গভীর এবং গম্ভীর, কিন্তু আমার এই লেখনীগুলো হলো গণতন্ত্র নিয়ে, মাজলুম জনপদের মজলুম জনগোষ্ঠীকে নিয়ে, যারা অত্যাচারীর দ্বারা অত্যাচারিত হন, নিপীড়নের শিকার হন। আমি এই মানুষগুলোকে নিয়ে কেন লিখি? কারণ হলো আমাদের শিক্ষিত সমাজ যখন এগুলো জানতে পারবে, তখন তারা অধিকার নিয়ে সোচ্চার হবে। এই মানুষগুলোর এই জনপদের, এই জনগোষ্ঠীর অধিকার তারা আদায় করে দিবে, আর তখনই বিশ্ব মানবতার একটা স্বপ্নময় পৃথিবী পাবে। তো আমাদের দেশে যে পাঠক সমাজ, আলহামদুলিল্লাহ বিশাল জনগোষ্ঠী, বিশাল শিক্ষিত সমাজ এবং পটুয়া বাহিনী অনেক বড়। এদের বিশাল একটা সংখ্যক ইতিহাসের, ধর্মতত্ত্বের এবং মাজলুমের জনপদের কাহিনী পড়তে অভ্যস্ত। তারা এই বইগুলো সংগ্রহ করেন, বিদায় আমার কাছে খুব ভালো লাগে। আমি এই মানুষগুলোকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই মিডিয়ার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আলাপ করলাম বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট আসাদ পারভেজ সাহেবের সাথে। ওনার যে বইগুলো দেখলাম, এগুলো আসলে আপনার আমার সবারই জানা দরকার, পড়া দরকার। জ্ঞান অর্জন করা আমাদের সবার জন্য ফরজ। সত্য মিথ্যা সব কিছু আমাদের জানতে হবে। তাই আসুন, আপনারা আসুন। এই 21শে বইমেলার স্টল নাম্বার কত আপনার? 1042 এবং পিস প্রেস অ্যান্ড পাবলিকেশনস, এই স্টলে আসুন। লেখক সবসময় এখানেই থাকেন। আপনাদের আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।